অনেকক্ষণ চুপচাপ বসে বসে ব্যাপারটা নিয়ে ভাবছিল ঋতিকা। বিয়ের কথাবার্তা চলছে তার। সপ্তাহখানেক আগে ছেলের মা বাবা দেখে গেছে তাকে। প্রাথমিকভাবে পছন্দ হয়েছে তাদের। কথা ছিল আজ ছেলে তার বন্ধুকে নিয়ে দেখতে আসবে, তারপর ফাইনাল ডিসিশন নেবে। কিন্তু শেষ পর্যন্ত আসতে পারল না অরিন্দম। তার নাকি জরুরি একটা মিটিং পড়ে গেছে। এলো শুধু তার বন্ধু, আর সেই বন্ধুকে দেখেই রীতিমতো চিন্তায় পড়ে গেছে ঋতিকা। একটুখানি হেঁটে দেখাও তো, কি মেকআপ লাগিয়েছ মুখে? প্রায় তারই বয়সী একটা মেয়ের মুখ থেকে এরকম শুনতে বেশ অবাক লাগছিল ঋতিকার। এই নাকি অরিন্দমের বন্ধু রিঙ্কি। কথায় কথায় সে জানিয়ে দিল তার পছন্দই অরিন্দমের পছন্দ। সে দেখে গিয়ে হ্যাঁ বললেই অরিন্দমও হ্যাঁ করবে। আর ঠিক এই কথাটা শুনেই ভীষণ অবাক হয়েছে ঋতিকা। এ আবার কেমন বন্ধু? রিঙ্কি অবশ্য বারবার বলে যাচ্ছিল সেই কোন ছোটবেলার থেকেই নাকি তারা প্রাণের বন্ধু। একসঙ্গে স্কুলে পড়েছে, একই ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে। এখন আবার দুজনে একই সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে। পার্থক্য বলতে অরিন্দম থাকে একটা বয়েজ হোস্টেলে, আর রিঙ্কি মেয়েদের একটা পিজিতে। দুজন দুজনের পছন্দ অপছন্দ এত ভালো করে জানে যে তাদের বাবা মারাও বোধহয় এত জানে না। তাই অরিন্দম নিজে এসে দেখুক আর রিঙ্কি দেখে গিয়ে তাকে ফিডব্যাক দিক, ব্যাপারটা একই। আর এই কথাটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে ঋতিকাকে। একটা ছেলে যাকে বিয়ে করবে, যার সঙ্গে সারা জীবন কাটাবে, সেই মেয়েটাকে না দেখেই কেবলমাত্র একটা মেয়ে বন্ধুর কথার উপর ভরসা করেই বিয়ে করে নেবে। যাই হোক, শেষমেশ বিয়েটা হয়েই গেল অরিন্দম আর ঋতিকার। পুরো অনুষ্ঠানের মধ্যেও ঋতিকা খেয়াল করল রিঙ্কি সব জায়গাতেই কর্তৃত্ব করছে। আর সবচেয়ে অদ্ভুত, অরিন্দমের বাড়ির লোকও হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছে। এমনকি ফুলশয্যার ঘরেও সে এসে হাজির। ভাই বোনেরা চটুল রসিকতা করে এক এক করে কেটে পড়লেও আরও কিছুক্ষণ বসে রইল রিঙ্কি। এ কথা ও কথার পর যা বলেছি মনে থাকে যেন, বলে বেরিয়ে গেল সে। ততক্ষণে বিরক্তিতে ভরে গেছে ঋতিকার মন। অরিন্দম দরজা বন্ধ করে পাশে এসে বসতেই সে জিজ্ঞেস করল, কি মনে রাখার কথা বলে গেল তোমার বন্ধু? আরে ও কিছু নয়, বাদ দাও তো, হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো অরিন্দম। না, যতক্ষণ না বলবে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলে জেদ ধরে বসে থাকলো ঋতিকা। বেশ কিছুক্ষণ তাকে মানানোর চেষ্টা করলো অরিন্দম, কিন্তু কোনো লাভ হলো না। বাধ্য হয়ে অরিন্দম জানালো যে রিঙ্কি তাকে সাবধান করে দিয়েছে যাতে আপাতত 2 বছর যেন বাচ্চা কাচ্চা না নেয়। কথাটা শুনেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল ঋতিকা। সে ভুলে গেল যে বিয়ের পর আজ তাদের প্রথম রাত। তার মানে আমরা কখন বাচ্চা নেব না নেব সেটা তোমার বন্ধু ঠিক করে দেবে? রাগে ফুঁসতে ফুঁসতে বলল সে। আরে ছাড়ো তো, এখন ওই সব কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে করতে বলল অরিন্দম। কিন্তু তাকে ঠেলে সরিয়ে দিল ঋতিকা। বৌভাতের পর 2 দিন থেকে ঋতিকাকে সঙ্গে নিয়ে নিজের কাজের জায়গায় ফিরে এলো অরিন্দম। এবার আর হস্টেলে থাকবে না সে, ঘর ভাড়া নিয়েছে। সেটাও ঠিক করে দিয়েছে রিঙ্কি, তার নিজের পিজির কাছাকাছি। 2-1 দিন পর ঋতিকা দেখল অরিন্দম আর রিঙ্কি একসঙ্গেই অফিস যাওয়া শুরু করলো।
ফেরাটা কোনো দিন একসঙ্গে না হলেও খানিকক্ষণ বাদে ফ্রেশ হয়ে এ বাড়িতে চলে আসে রিঙ্কি। আর সে এলেই যেন বয়সটা খানিকটা কমে যায় অরিন্দমের। চা খেতে খেতে অফিসের কলিগদের নিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে। আবার কখনো কখনো দুজনে মিলে ভিডিও গেম খেলা শুরু করে দেয় বাচ্চাদের মতো। অবাক হয়ে তাদের দুজনকে পর্যবেক্ষণ করতে থাকে ঋতিকা। নতুন বিয়ে হয়েছে তাদের, এই সময়টা তো তার অরিন্দমের সঙ্গে সময় কাটানোর কথা। আচ্ছা, এতই যখন ভাব দুজন দুজনকে ছেড়ে থাকতে পারো না, তখন আমাকে বিয়ে করার কী দরকার ছিল? ওকেই তো বিয়ে করতে পারতে, চিবিয়ে চিবিয়ে একদিন জিজ্ঞেস করলো ঋতিকা। কি যে বলো, বিয়ে কেন করতে যাব? ও তো আমার বন্ধু, প্রেমিকা নয়। আসলে ছোটবেলা থেকে আমাদের একসঙ্গে খেলা অভ্যেস, বোঝানোর চেষ্টা করলো অরিন্দম। তাতে কাজ না হওয়ায় ঋতিকার চিন্তাভাবনা যে কত নিকৃষ্ট মানের সেটা বোঝানোর চেষ্টা করলো সে। বাধ্য হয়ে চুপ করে গেল ঋতিকা, কিন্তু মনের মধ্যে কাঁটার মতো খচখচ করতে থাকলো তার। ধীরে ধীরে ঋতিকা বুঝতে পারল জীবনের ছোট বড় নানা সিদ্ধান্তও ঋতিকার কথা মতোই নেয় অরিন্দম। দিন দিন যেন অসহ্য হয়ে উঠতে লাগলো সব কিছু তার কাছে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে চলে যাবে অরিন্দমকে। তারপর ভাবে সে যা সন্দেহ করছে, যদি সেটা সত্যি না হয়, তখন তো সারা জীবন আফসোস করতে হবে। সেও তো মানুষটাকে ভালোবাসতে শুরু করেছে। শুধু এই রিঙ্কির ব্যাপারটুকু বাদ দিলেই মানুষটার মধ্যে অনেক কিছু ভালো গুণ খুঁজে পাওয়া যাবে। অনেক ভেবেচিন্তে একটা প্ল্যান করলো ঋতিকা। 3-4 দিন পর ঋতিকার দূর সম্পর্কের এক মাসতুতো দাদা রিজু এলো বাড়িতে। কোনো একটা ট্রেনিংয়ের জন্য এই শহরে এসেছে সে। পয়সা দিয়ে হোটেল ভাড়া করে কেন থাকবে রিজুদা? আমাদের বাড়িতেই থাকবে তুমি, হাসি মুখে বলল ঋতিকা। তার কথায় সায় দিয়ে অরিন্দমও বলে উঠল, যতদিন খুশি তাদের কাছে থাকতে পারে রিজু। 2 দিন পর অফিস থেকে ফিরে অরিন্দম দেখল চা খেতে খেতে খোশ মেজাজে গল্প করছে রিজু আর ঋতিকা। দুজনে গল্প করতে এত ব্যস্ত যে অরিন্দমের উপস্থিতি তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। কি একটা কথা বলতে বলতে ঋতিকা হেসে একেবারে রিজুর গায়ে ঢলে পড়ল। চা একটু পাওয়া যাবে কি? অনেকক্ষণ পর জিজ্ঞেস করতে বাধ্য হলো অরিন্দম। বেশ অনিচ্ছা নিয়ে উঠল ঋতিকা। চল, আমি তোকে হেল্প করছি বলে তার সঙ্গে সঙ্গে কিচেনে চলে গেল রিজু। এরপর কিচেনের ভেতর থেকে দুজনের হাসির আওয়াজ আসতে লাগলো। খানিকটা যেন অস্বস্তি লাগলো অরিন্দমের। এরপর অরিন্দম দেখল সারাক্ষণ যেন কি গুজুর গুজুর করছে ঋতিকা আর রিজু। একদিন অফিস থেকে ফিরে সে দেখল বাড়িতে কেউ নেই। ঋতিকার ফোনে কল করে দেখল সুইচড অফ। চা করতে যাবে সেই সময় রিঙ্কি এসে হাজির। রিঙ্কির সঙ্গে একসাথে চা খেতে খেতে কিছুক্ষণ অফিসের গল্প করল অরিন্দম, কিন্তু সে বুঝতে পারল আজ আর সেইভাবে মনোযোগ দিয়ে রিঙ্কির কথাগুলো শুনতে পারছে না। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে, চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। কিছুক্ষণ পর চলে গেল রিঙ্কি। রাত প্রায় 9:30 বাজতে চলল। ভেতরে অস্থিরতা অনুভব করতে পারল অরিন্দম। এমন সময় ফোন বেজে উঠল। আননোন নাম্বার। ধরতেই ঋতিকার গলা শোনা গেল। তুমি বাইরে থেকে অর্ডার করে ডিনার করে নাও, আমি রিজুদাকে নিয়ে ক্রিস্টাল চপস্টিকে এসেছি। এখানে এসেছে আর ক্রিস্টাল চপস্টিকে না খেয়ে ফিরে যাবে, এটা কেমন হয় বলো? তুমি খেয়ে নাও বলেই ফোনটা কেটে দিল ঋতিকা।
ফোনটা ধরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল অরিন্দম। এর আগে দুবার ঋতিকাকে নিয়ে ওখানে খেতে গেছে সে, এবং ঋতিকা খুব ভালো করেই জানে অরিন্দমের প্রিয় রেস্তোরাঁটা। তবুও তাকে না নিয়েই দুজনে মিলে সেখানে চলে গেল। একবার তো ডাকতে পারত। তোমার ফোনটা সুইচ অফ আসছিল কেন? ফিরতে দেরি হবে সেটা আগে জানালেই পারতে। ঋতিকা ঘরে ঢুকতেই বলল অরিন্দম। চার্জ ছিল না, তাছাড়া তোমাকে তো ফোন করে বললাম যে আমরা খেয়ে ফিরব, উদাসীন গলায় জানিয়ে বাথরুমে ঢুকে গেল ঋতিকা। জিজ্ঞেসও করল না অরিন্দম কি খেয়েছে বা আদৌ খেয়েছি কিনা। দিন তিনেক পর রিজু জানালো তার এক বন্ধুর বাড়িতে বাকি দিনগুলো কাটাবে সে। শুনে মনে মনে খুশি হলো অরিন্দম। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেল রিজু। তবে প্রায়ই ফোন করে ঋতিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকে সে। এরপর একদিন অরিন্দমকে অফিসে ফোন করে ঋতিকা জানালো রিজুদা বাড়ির লোকেদের জন্য শপিং করবে, আমি ওকে সিটি মলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো বলে নিজের কাজে মন দিল অরিন্দম। সন্ধেবেলা ফিরে এসে দেখল যথারীতি ফেরেনি ঋতিকা। ফোন করে রিঙ্কিকে ডেকে নিল সে। খানিকক্ষণ দুজনে মিলে চেস খেলল, কিন্তু আজ আর সেইভাবে জমছে না খেলা। বুঝতে পেরেছি তোর মন নেই, তবে আজ তোকে বলে দিই, এবার একটু লাগাম টেনে ধর। ঋতিকা কিন্তু বাড়াবাড়ি শুরু করেছে। এখনই কন্ট্রোল না করলে হাত থেকে কখন বেরিয়ে যাবে বুঝতেও পারবি না, বন্ধুকে যুক্তি দিল রিঙ্কি। প্রায় রাত 10টা বাজতে যায়। ঋতিকা আর রিজু দুজনেরই ফোন সুইচ অফ আসছে। বিকেল 4টে শপিংয়ে যাবে বলে বেরিয়েছে। রাত 10টা 10-এ ফিরল ঋতিকা, সঙ্গে রিজুও আছে। রাত হয়ে গেছে বলে ঋতিকাকে একা ছাড়তে ভরসা পায়নি সে। অরিন্দম কিছু জিজ্ঞেস করার আগেই ঋতিকা জানিয়ে দিল শপিং সেরে সিনেমা দেখতে চলে গিয়েছিল তারা। সব ঠিক আছে, কিন্তু একবার জানিয়ে তো দিতে পারতে, চিন্তান্বিত গলায় বলল অরিন্দম। কি করব বলো, আমাদের দুজনের ফোনেই চার্জ ছিল না, নির্বিকার উত্তর ঋতিকার। এতক্ষণ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল রিঙ্কি। আর চুপ করে থাকতে পারল না সে। আচ্ছা ঋতিকা, তোমার কি একবারও মনে হয় না যে তুমি যেটা করছো সেটা ভুল? সরাসরি ঋতিকাকে চার্জ করল রিঙ্কি। না তো, ভুল কি আবার করলাম আমি? দাদা এসেছে, দাদার সঙ্গে শপিং করতে গেছি, তারপর সিনেমা দেখে বাড়ি ফিরে এসেছি। এমনকি আজ আমরা বাইরে খাইও নি, কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল ঋতিকা। তুমি জানো ওটা তোমার দাদা, বাইরের লোক তো আর জানে না। এই যে তুমি প্রায়ই রাত করে অন্য একজনের সঙ্গে বাড়ি ফিরছো, এটা দেখলে লোকে কি বলবে? অরিন্দমের সম্মানের কথাটাও তো একবার চিন্তা করবে নাকি? রিঙ্কির গলায় উৎসাহ। তাই যদি বলো তাহলে আমি বলবো, তুমি জানো তুমি অরিন্দমের বন্ধু, বাইরের লোক তো আর জানে না। প্রতিদিন ওর সঙ্গে অফিস যেতে তোমার লজ্জা করে না? একবারও মনে হয় না লোকে কি ভাববে? যখন ইচ্ছে তখন চলে আসো এ বাড়িতে। একেবারে ঝাঁঝিয়ে উঠল ঋতিকা। সঙ্গে সঙ্গে মুখ নিচু করে নিল রিঙ্কি। এসব তুমি কি বলছো? তুমি রিঙ্কিকে এরকম বলতে পারো না, চিৎকার করে উঠল অরিন্দম। আজ আমি বলবই। আজ তোমাকে বেছে নিতে হবে। এই বাড়িতে হয় আমি থাকব, না হয় তোমার বন্ধু থাকবে। দিনের পর দিন আমার চোখের সামনে তুমি বন্ধুর সঙ্গে সময় কাটাবে সেটা চলবে না। নতুন বিয়ে হয়েছে আমাদের, আমি চাই তুমি আমার সঙ্গে সময় কাটাবে। আরও ভালো করে আমরা দুজন দুজনকে চিনব।
আমার সংসারে কি হবে না হবে, আমরা কবে বাচ্চা নেব, তুমি কোথায় টাকা ইনভেস্ট করবে, এসব কিছু তুমি আমার সঙ্গে আলোচনা করবে, ওর সঙ্গে নয়। এমন তো নয় যে আমি মূর্খ, কিছুই বুঝি না। আমিও তো মাস্টার ডিগ্রি করেছি। তাহলে তুমি সব ব্যাপারে রিঙ্কির সঙ্গে কেন পরামর্শ করো? সবই যদি ওর সঙ্গে করতে চাও তাহলে বিয়েটাও ওকেই করলে পারতে। এতগুলো কথা বলে দিয়ে থামল ঋতিকা। ততক্ষণে রিঙ্কির মুখ চোখ একেবারে থমথমে হয়ে গেছে। ভালো থাকিস অরিন্দম, চললাম। আমাকে ক্ষমা করে দিও ঋতিকা, আমি বুঝতে পারিনি। কালই আমি এই পাড়া থেকে চলে যাব। তারপর চেষ্টা করব অফিসটাও চেঞ্জ করতে। আমার জন্য তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, সেটা আমি একেবারেই চাই না, বলে চলে গেল রিঙ্কি। আমাকে ভুল বুঝো না। তোমাকে নিজের ভুলটা বোঝানোর জন্যই ঋতিকা আমাকে ডেকে পাঠিয়েছিল। ছোটবেলা থেকেই আমি ওর নিজের দাদার মতো। আমাকে সব বলে ও, ভাইফোঁটা দেয়। কোনো ভয় নেই তোমার। এবার নিজের সংসারটা দুজনে মিলে গুছিয়ে নাও তোমরা। অরিন্দমের পিঠে হাত রেখে বলল রিজু। হাসি ফুটে উঠল অরিন্দমের মুখে। রিঙ্কির জন্য খানিকটা মন খারাপ হলেও ঠিক করে নিল আজ রাতেই ঋতিকার কাছে ক্ষমা চেয়ে সব কিছু ঠিক করে নেবে সে। এই কদিনে সেও বুঝেছে ঋতিকাকে ভালোবাসতে শুরু করেছে সে।